ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দীঘা ইউনিটের আজকে বার্ষিক সাধারণ সভা। দীঘা ইউনিটটি আমাদের অ্যাসোসিয়েশনের অন্যতম ইউনিট, যেটি গঠন হয়েছিল গত 2024-এর 5ই মে দীঘা ইউনিট গঠন হয়েছিল। এই দীঘা ইউনিটের গঠনকালে তখন 3 জন সদস্যকে নিয়েই ইউনিটটি গঠন করা হয়েছিল। তার মধ্যে সাগর পণ্ডা প্রথম আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে সাগর পণ্ডার যোগাযোগ হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তারপর কথাবার্তা আলাপ আলোচনার মাধ্যমে দীঘা ইউনিটটি গত 5ই মে 2024 তৈরি হয় 3 জন সদস্যকে নিয়ে। তার মধ্যে কল্যাণবাবু সভাপতি, আর সাগর পণ্ডা হচ্ছে সম্পাদক, আর কোষাধ্যক্ষ চিত্তরঞ্জন বর। এই 3 জনকে নিয়েই তার ইউনিটটি গঠন হয়। তারপর ইউনিটটির যে সদস্য সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি হয়, আর এরপরেই কালিকাখালী থেকে যুক্ত হওয়া বর্ষিয়ান সদস্য মাননীয় অলোক কুমার জানা মহাশয়, ওনাকেও এই ইউনিটের সঙ্গে যোগ করা হয়। সর্বসাকুল্যে সেই সময় সদস্য সংখ্যা 4 থেকে আজকে বেড়ে বোধহয় 15 জন হয়েছে। তা অনেকেই নতুন সদস্য এখানে আছেন, তাদের সঙ্গে আমরা আজকে পরিচয় করব। আর আজকে এই যে বার্ষিক সাধারণ সভায় আমরা সেন্ট্রাল কমিটি থেকে আমি এসেছি, সরোজ ঘোড়া, আমি সেন্ট্রাল কমিটির সম্পাদক, এবং মধুসূদন সামন্ত, উনি কেশবপুর ইউনিটের সভাপতি, এবং মাননীয় উৎসব রায় মহাশয়, উনি উপদেষ্টা মণ্ডলীর প্রধান সদস্য। আর উৎসববাবু সম্পর্কে একটু কথা না বললেই নয়, কারণ এই অ্যাসোসিয়েশনটা প্রথম তৈরি হয়েছিল মাননীয় উৎসব রায় মহাশয়ের উদ্যোগে। ইনি প্রাক্তন স্টেশন ম্যানেজার, ইনি বাগনানে স্টেশন ম্যানেজারি করেছেন, পাঁশকুড়া, তমলুক এবং বর্ধা, বিভিন্ন জায়গায় উনি কাজ করেছেন রেলের একজন যোগ্য কর্মী হিসাবে। তা উনি প্রথম উদ্যোগ নিয়েছিলেন এই অ্যাসোসিয়েশনটা তৈরি করার জন্য। তারপর আমাদের অ্যাসোসিয়েশন ধীরে ধীরে তার পরিধি বিস্তার লাভ করেছে। আমরা প্রথমে বর্ধা স্টেশন, হলদিয়া পাঁশকুড়া সেকশনে বর্ধা স্টেশনটাকে কেন্দ্র করে এই অ্যাসোসিয়েশনটা প্রথম তৈরি করা হয়েছিল। তারপর ধীরে ধীরে সেটা ছড়িয়েছে। প্রথমে আমরা হলদিয়া পাঁশকুড়া সেকশনকে নিয়ে অ্যাসোসিয়েশনটা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তীকালে যখন আমরা এটাকে রেজিস্ট্রেশন করানোর চিন্তা ভাবনা করলাম, তখন আমি মূলত এর সঙ্গে দীঘা সেকশনটাকে জুড়ে দিলাম। কারণ দীঘা সেকশনটা হচ্ছে আমাদের এই খড়গপুর ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ সেকশন। যেমন হলদিয়া একটি গুরুত্বপূর্ণ সেকশন, আর দীঘাও একটি গুরুত্বপূর্ণ সেকশন। হলদিয়া সেকশনটা হচ্ছে হলদিয়া ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রির মালপত্র খড়গপুর ডিভিশনের সর্বোচ্চ পরিমাণ বহন করে। আর দীঘা হচ্ছে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। অর্থাৎ দুই দিক দিয়ে দুইটি সেকশনের পরিচিতিটা ব্যাপক। হলদিয়া যেমন আন্তর্জাতিক একটা পরিচিতি আছে হলদিয়া, তেমনি দীঘারও আন্তর্জাতিক পরিচিতি আছে। সেই জন্য আমরা দীঘাটাকে আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত করলাম 2022 সাল থেকে। আর অ্যাসোসিয়েশনটা তৈরি হয়েছিল নিশ্চয়ই সবাই জানেন 2020 সালের 23শে ফেব্রুয়ারি। সেই থেকে দীঘা নিয়ে আমাদের চিন্তা ভাবনা, এবং আমরা যতটা পেরেছি, যখন এই ইউনিটটি গঠন হয়নি দীঘার যে সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তীকালে যখন আমাদের এই ইউনিটটি গঠন হলো, দীঘার সমস্যাগুলো আরও আমরা ভালো করে বিস্তারিতভাবে তুলে ধরলাম। এবং দীঘা ইউনিট শুরু থেকেই কিছুটা স্তীমিত ছিল, শুরু থেকেই ততটা সক্রিয় ছিল না। তবে গত কয়েক মাস দীঘা ইউনিট অত্যন্ত সক্রিয়, তাদের কাজকর্ম অত্যন্ত প্রশংসার যোগ্য রাখে। প্রত্যেক সদস্যকে আমি সেই জন্য ধন্যবাদ জানাবো। আর আজকে এই সাধারণ সভায় আমি দীঘা ইউনিটের এই যে সাধারণ সভায় সভাপতি করার জন্য মাননীয় অলোক কুমার জানা মহাশয়, বর্ষিয়ান সদস্য, কালিকাখালী থেকে এসছেন, ওনার নাম প্রস্তাব করছি। আমি প্রস্তাব সমর্থন করছি। তা
অলোকবাবুকে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। অলোকবাবু অত্যন্ত সক্রিয়, মানে ওনার বয়স 70-এর বেশি। ওনার একটু ব্যক্তিগত বিষয়ে একটু বলবো, আর না বললে ওনার সম্পর্কে জানা যাবে না। ওনার বয়স 70-এর বেশি, আর এই বয়সে আচ্ছা সরি, ওনার 69 বয়স, আমি যেটা অনুমান করেছি। যাই হোক, এই বয়সে ওনার বৃদ্ধা মাকে সেবা শুশ্রূষা উনি পুরোপুরি করেন, আর সেই জন্য উনি বছরের 3 মাস এতই এনগেজ থাকেন যে উনি বাইরে বেরোতে পারেন না। আর উনি কিন্তু অত্যন্ত সক্রিয়, সময় পেলেই উনি যে কোনো জায়গায় উনি নিজে থেকে আগ্রহী হয়ে চলে যান। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ওনাকে কিন্তু আমরা সদস্যের কথা বলিনি, উনি নিজে থেকেই বলেছেন আমি আপনাদের অ্যাসোসিয়েশনের সদস্য হব, এবং ওনার সঙ্গে পরিচয় নেই, 200 টাকা 250 টাকা হাতে দিয়ে বললে আমাকে সদস্য করুন আজ থেকেই। মানে সেটা হয়েছিল খড়গপুরে আমরা একটা ওই ডেপুটেশন দিতে গিয়েছিলাম, উনি একজন জেনারেল প্যাসেঞ্জার হিসাবে গিয়েছিলেন আমাদের সঙ্গে। তা সেইখানেই গিয়ে ডেপুটেশন দিয়ে যখন আমরা বেরিয়ে আসি, উনি আমার হাতে 250 টাকা দিয়ে দিয়ে যে আপনাদের সদস্য চাঁদা কত, আমরা 250 টাকা, এখন আপনি 250 টাকা নিন, আমাকে আজকেই সদস্য করান, দরকার এক্ষুনি করান। আমি বললাম তো আমি এখন প্রস্তুত নেই, ঠিক আছে আপনি যখন দিয়েছেন অবশ্যই আপনাকে আমরা সদস্য করব। পরবর্তীকালে ওনাকে ফর্ম দিয়ে ফর্ম পূরণ করে উনি সদস্য হয়েছেন। তারপর থেকে উনি অত্যন্ত সক্রিয়। উনি হোয়াটসঅ্যাপে ততটা মানে পারেন না, সেই জন্য আমরা কিন্তু জানতে পারি না উনি কতটা সক্রিয়। বাকি হোয়াটসঅ্যাপ বাদ দিলে বাকি উনি অত্যন্ত সক্রিয়, উনি যে কোনো জায়গায় এবং সক্রিয়তার সঙ্গে কাজ করছেন। এই কালিকা খালির বিষয়টা নিয়ে আরও অত্যন্ত সক্রিয়, উনি উদ্যোগ নিয়েছেন প্রথম, যে কালিকা খালিটাকে কীভাবে স্টেশনটা দ্রুত নির্মাণ করা যায়। সেই জন্য উনি নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ রাখেন, এবং উদ্যোগী হয়ে প্রায় 2500 সই করে উনি একটা মাস পিটিশনও তৈরি করে দিয়েছেন প্রধানের কাছে। বিভিন্ন জায়গায় গিয়ে উনি এইটা করেছেন। তাই সভাপতি হিসাবে ওনাকে আমি আমাদের সংস্থার তরফ থেকে আজকের এই সাধারণ সভায় এই দীঘা ইউনিটের পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, এবার তাহলে আমাদের সাধারণ সভা শুরু হবে পরপর। আমি প্রথমে সভাপতির কিছু বক্তব্য, এই আজকের সভায় শুরুতে সভাপতির কিছু বক্তব্য আমরা শুনব। আমি দাঁড়িয়ে বলতে পারবো। আজকে 9 তারিখ পাঁশকুড়া, দীঘা, হলদিয়া আমাদের যে যাত্রী অ্যাসোসিয়েশন আছে, এই যাত্রী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের বিস্তারিত বিবরণ, আমাদের কিভাবে এই সংস্থার জন্ম লাভ করেছে তার বিস্তারিত বিবরণ আমাদের সামনে রাখলেন আমাদের সেন্ট্রাল কমিটির সম্পাদক মাননীয় শরৎ ঘোড়া মহাশয়। আমরা কাছে পেয়েছি আমাদের উৎসববাবুকে, যিনি এই বিষয়ে এই উদ্যোগটা গ্রহণ করেছিলেন। তারপর থেকে এই প্রসারটা ঘটেছে। আমরা বিভিন্ন জন আমরা এই সংস্থার সঙ্গে যুক্ত হয়ে যাত্রী সাধারণ এবং জনসাধারণের জন্য এবং বিভিন্ন এলাকা স্টেশন সংলগ্ন বিভিন্ন বিষয় তুলে ধরার জন্যে আমরা কিন্তু সবাই উদ্যোগী হয়েছি। আজকের এই সবাই যারা এসেছেন তারাও সকলেই উদ্যোগী, এবং সেই অনুযায়ী আজকের এই সভায় সকলে উপস্থিত যারা হয়েছেন সকলকে আমি দীঘা ইউনিটের পক্ষ থেকে এবং সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আপনারা দেখেছেন আমাদের দেশ সম্পূর্ণ একটা বিচলিত অবস্থায় চলছে। সর্বত্র আমাদেরকে জনসাধারণের যে সহজভাবে প্রাপ্য, সেই প্রাপ্য আমরা কোথাও পাই না। বিশেষ করে দরিদ্র জনসাধারণের জন্য সরকার বোধহয় কিছু ভাবেন না। তাই আমাদেরকে আমাদের এই যে রেল পরিষেবার সঙ্গে আমরা যারা যুক্ত হয়েছি, তারা এই রেল পরিষেবাকে যাতে সম্পূর্ণ সুস্থভাবে পরিচালনা করার চেষ্টায় আমরা সকলে অগ্রণী ভূমিকা নিয়েছি। আমরা আশা করব আগামী দিনে আপনারা সকলে মিলে
আমাদের বিভিন্ন জায়গায় স্টেশনের যে অসুবিধাগুলো আছে সেগুলো যেমন তুলে ধরবেন, তেমনি যেখানে স্টেশন নির্মাণ বাকি আছে সেগুলোও তুলে ধরতে হবে। এবং একটা কথা ভাবতে হবে, কোনো স্টেশন যে এলাকারই হোক না কেন, সেই স্টেশন কেবল সেই এলাকার লোকের নয়, সেই এলাকার মানুষজনের নয়, সমস্ত জনসাধারণের বিভিন্ন জায়গার মানুষের যোগাযোগ একটা স্টেশন দিয়ে হয়। সুতরাং এখানে আমি আমার কালিকাখালির কথা বলেছেন, আমাদের কালিকাখালী স্টেশনটির সম্পর্কে আমরা মানে রেল লাইন হওয়ার সময় থেকে আমরা আবেদন জানিয়েছিলাম, কিন্তু সে সময় হয়নি। তারপরে আমরা দীর্ঘ বছর এই সম্পর্কে কিছুই জানতে পারি। তারপরে দেখা গেল গত 24 সালের 31শে জানুয়ারি আমরা আমাদের স্টেশনের কথাটা বর্তমান পেপারে জানতে পারলাম। সেই থেকে আমি আমাদের গ্রামের স্টেশনটি নিয়ে একটু অগ্রণী ভূমিকা গ্রহণ করি। সেই ভূমিকা গ্রহণ করতে গিয়ে মাননীয় সরোজবাবুর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, আমার গ্রামে একটা মিটিংও হয়, কিন্তু অনেকেই গ্রামবাসী এসেছিলেন, তারা সে সময় থেকে আবার কিছুটা পিছিয়ে গেছে। কিন্তু আমি সেই পথটা ছাড়িনি। আমি আমার উদ্যোগ নিয়েছিলাম, শুধু আমার গ্রামের বিষয়টা নয়, একটা স্টেশন যেহেতু সর্বসাধারণের প্রয়োজনে, সেই জন্য আমি ভূমিকা নিয়েছিলাম। এখানে আমার উদ্যোগ কবে সাধিত হবে জানি না, তবে অনেকটা এগিয়ে গেছে এইটুকু বলতে পারি। এবং এই বিষয়গুলো বেশি আরও সরঞ্জাম বলতে পারবেন। যাই হোক, আমি বর্তমানে রিটায়ার পারসন, সেই জন্য আমার সময়টাও কিছুটা আছে। তবে বিভিন্ন কাজে আমি থাকি, সেই কাজে থাকার সুবাদে এটাকে আমি পছন্দ করে আমি আমার এটার সঙ্গে যোগদান করেছি। এবং আমিও যতটা চেষ্টা আমার মানসিক দিক থেকে, মনের দিক থেকে এবং আমার নিজের যে চেষ্টা, সেই চেষ্টার সর্বত্র যাতে এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে, সেজন্য আমি প্রস্তুত আছি। আমার দীঘা ইউনিট কাজ করছে, এটা প্রমাণ হবে আরও কিছু দেরিতে। হয়তো কিছুটা আমরা দেখছি, নিজেরাই দেখছি, কিন্তু এই ইউনিটে যে কাজটা ব্যাপক হবে, সেই ব্যাপকতাটা জনসাধারণের কাছ থেকে আমরা পেলে আরও বেশি খুশি হব। তবে আমি আর কথা হচ্ছে, সকলেই উদ্যোগ গ্রহণ করলে, আমরা 3-4 জন ছিলাম, আজকের আপনারা 15 জনে এসেছেন, সুতরাং সহযোগিতাটা বাড়বে এবং আমাদের উন্নতিটা বা আমাদের কাজকর্মটা একটা বৃদ্ধি ঘটবে, এটা আমার প্রত্যাশা। সকলের যদি চেষ্টা থাকে তাহলে আমাদের নিশ্চয়ই ইউনিট যেগুলি আছে সেগুলি প্রত্যেকটিরই গুণাগুণ বৃদ্ধি হবে, এটা আমি প্রত্যাশা করতে পারি। তা আমি একটা কথা এখানে বলতে চাইছি, আমি ঠিকরা স্টেশনে একবার গেছিলাম, ওখানে একটা আমার দীঘা ইউনিট একটা অনুষ্ঠান করছিল, সেখানে ঠিকরা স্টেশনের যে অবস্থা দেখেছিলাম, সেখানে আমরা ওই দিন কিছু বক্তব্য রেখেছিলাম। ঠিক তার 1 মাস পরেই দেখলাম তার স্টেশনের কাজটা হচ্ছে। কিন্তু একটা দুঃখের বিষয়, একটা স্টেশন আছে, কিন্তু সেই স্টেশনে জনসাধারণ বা যাত্রী সাধারণের উঠানামাটা নেই। আমাদেরকে এটা বিশেষ করে লক্ষ্য করতে হবে। প্রয়োজনে আমার প্রস্তাব, ওই এলাকায় কিছু প্রচার করার প্রয়োজন আছে কিনা দেখতে হবে। কারণ একটা স্টেশনে যদি একদম জনশূন্য থাকে, যাত্রী থাকে না একদম, যিনি টিকিট কাউন্টারের দায়িত্বে আছেন তিনিও যেমন অসুবিধায় পড়বেন, ঠিক স্টেশনটা যদি অচল অবস্থায় থাকে, সে জায়গাটায় আমাদেরকে একটু ভূমিকা নেওয়ার প্রয়োজন আছে বলে আমি আজকের এই সভায় প্রস্তাব রাখলাম। নিশ্চয়ই দীঘা ইউনিট আমাদের এই বিষয়ে সচেষ্ট হবেন। এছাড়া আজকের যে বিষয়গুলি আছে, আমাদের মাননীয় সাগরবাবু সম্পাদক এবং কল্যাণাশিস প্রধান সভাপতি আছেন, চিত্তবাবু বন আমাদের কোষাধ্যক্ষ আছেন, তিনি আজকের সাধারণ সভায় তাদের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরবেন। যেমন আমাদের আছে একটা সাংবিধানিক অনুসারে আমাদের পথ কিছু সংশোধন করার বিষয় এসছে। আমাদের সাগর ভাই খুবই উদ্যোগী, আমি যেটুকু দেখেছি আমার চিন্তা ভাবনায় সাগর রেল বিষয়টা খুব ভালো বোঝে। আমরা যেটা বুঝি না সেটা সাগর ভাই ভালো বোঝে, কিন্তু সে ভাইটি এখন বিশেষ কাজে তার জড়িয়ে গেছে, সেজন্য সময় দিতে পারবে না বলে তার দায়িত্বটাকে একটু হস্তান্তর করতে চাইছে।
তো আমি তবুও বলবো সাগর ভাইকে থাকতে হবে, ওকে রেখে আমাদের যদি কিছু করা যায় সেই রকম একটা ভাবনা চিন্তা সকলেই করবেন, এটা আমার প্রত্যাশা। তা আর চিত্তবাবু আছেন আমাদের এই পর্যন্ত যে বিভিন্ন বিষয়ে আর্থিক যে সংযোগগুলো হয়েছে সেইগুলোর হিসেব দেবেন এবং সকলেই তাদের বক্তব্য রাখবেন। তবে আমি প্রারম্ভিক বক্তব্যে সবাইকে আমাদের এই অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে, সভা পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে আমি আপাতত আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় অলোক কুমার জানা মহাশয়কে। উনি এই বয়সেও মানে এই উৎসাহের সহিত আমাদের সঙ্গে, যুবকদের সঙ্গে পাল্লা দিয়ে মানে কাজ করছেন। এই জন্য ওনাকে আমি আবার একবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আচ্ছা, এবার মাননীয় রাজর্ষি সাহু মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। উনি একটু চলে যাবেন, ওনার কিছু মানে রোগীর ব্যাপার আছে। একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখুন আপনার যদি কিছু বলার থাকে অ্যাসোসিয়েশন সম্পর্কে, এবং আগামী দিনে কিছু যদি পরামর্শ থাকে অ্যাসোসিয়েশনকে আরও বা প্যাসেঞ্জারদের যে সার্ভিস পরিষেবা সেগুলো কিভাবে আরও করা যায় সেই বিষয়ে আপনার একটু সংক্ষিপ্ত বক্তব্য। উপস্থিত সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। গুরুজন যারা আছেন তাদেরকে প্রণাম জানাই। আমি নবীন সদস্য আপনাদের দীঘা ইউনিটের। রেল সম্পর্কে খুব বেশি জ্ঞান নেই, অন্তত সাগরের মতো তো নেই। সাগর অনেক কিছু বোঝে। সাগর কল্যাণবাবু আমাদের ইউনিটটা পুরোটাই দেখাশোনা করেন। তো আমার বলার মধ্যে অনেকদিন থেকেই দীঘা লাইনে ট্রেনে প্যাসেঞ্জারি করি। কান্ডারি এক্সপ্রেস আর তাম্রলিপ্ত এক্সপ্রেস, এই দুটো ট্রেন, কান্ডারি এক্সপ্রেস যেন একটা মজার ছলে চলে। আমি বেশ 1-2 বছর ধরেই দেখছি ওর টাইমিংসে কোনো ঠিকঠাক থাকে না। এটা নিয়ে আমাদের মধ্যে অনেকবার কথাও হয়েছে। কখনো 4টায় আসার কথা, একদিন তমলুকে দাঁড়িয়েছি, রাত 1:30 এসেছিল। তো এইগুলো আমাদের রেল দপ্তরে জানানোও হয়েছে এবং ইতিমধ্যে আমাদের নতুন কয়েকটা প্রজেক্টের কথাও বলা হয়েছে। আর একটা জিনিস আমি এটা বলতে চাই, আমাদের দীঘা জলেশ্বর লাইন, ওই লাইনটা আমাদের ভীষণ প্রয়োজন। ওইটার ব্যাপারে কতটা কি আলোচনা হয়েছে একবার শুনেছিলাম। দীঘাতে সিএম আসবেন, ওনার কাছে একটা ডেপুটেশন দেওয়া হবে, কিন্তু সম্ভবত ওনার কাছে ডেপুটেশন দেওয়া হয়নি। তো সামনে তো বোধহয় মন্দির উদ্বোধনের জন্য আসছেন, যদি কোনোভাবে ওনার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করানো যায়, এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করলে মনে হয় ভালো হতো। আমি সেদিন দেখছিলাম দীঘা জলেশ্বর থেকে চন্দনেশ্বর অবধি একটা রেল লাইনের জন্য ওটা স্পেশাল স্ট্যাটাস দিয়ে রেল দপ্তর একটা বিজ্ঞপ্তি দিয়েছে। ওইটা সম্ভবত লাইনের কাজ হবে। তো ওইটার ব্যাপারে দেখার জন্য একটু আমি সবাইকে অনুরোধ করব, সরোজবাবুকেও অনুরোধ করব, এটা একটু দেখুন কোনোভাবে। জমি জমার ব্যাপারে সংক্রান্ত ব্যাপারে একটু আটকে আছে মনে হয়। তো ওইটা যদি ম্যাডামের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করে কিছু কাজ করা যায়, ওইটার ব্যাপারে একটু অনুরোধ করবো। আর বিশেষ কিছু বলার নেই, বাকি যারা আছেন তেনারা মতামত প্রকাশ করবেন। আমাদের ইউনিট খুবই ভালো চলছে, আমি খুবই সন্তুষ্ট এই ব্যাপারে, কাজের ব্যাপারে। নমস্কার। আচ্ছা, দীঘা জলেশ্বর বিষয়ে রাজস্ববাবু যেটা বললেন, এই বিষয়ে আমি একটু বলবো। আচ্ছা, মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গের, ওনার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করা যায়নি, এটা ঠিক চেষ্টা করা হয়েছিল চিত্তবাবু এবং আমাদের সাগর। তা সেটা না করা গেলেও আমি চিঠি লিখেছিলাম, মানে চিফ মিনিস্টারকে চিঠি লিখেছিলাম, সেই সঙ্গে ডিএমকে চিঠি লিখেছিলাম। তা সেটা হয়েছে কি, চিফ মিনিস্টারকে চিঠি লেখার বেশ 1-2 মাস পরে আমার কাছে ফোন এলো একটা। কোথা থেকে ফোন এলো? চৈতন্যপুর পঞ্চায়েত থেকে, হলদিয়ার চৈতন্যপুর পঞ্চায়েত থেকে ফোন এলো। তা ফোনে আমাকে জানানো হলো যে, আমাকে জিজ্ঞাসা করলো, আপনি সরোজগড় বলছেন? হ্যাঁ। এবারে আমি চৈতন্যপুর পঞ্চায়েত থেকে বলছি, আপনি একটা কমপ্লেন করেছিলেন আমাদের সিএম এর পোর্টালে। আমি তো সিএম এর পোর্টালে তো আমি কমপ্লেন করিনি, আমি তো চিঠি লিখেছিলাম। আমি কি বিষয়টা বলুন তো?
বলছিল যে দীঘা জলেশ্বর আর নন্দকুমার বলাইপন্ডার কি রাস্তা চেয়েছেন, এরকম একটা বিষয়। তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, দীঘা জলেশ্বর আর বলাইপন্ডা নন্দকুমার রাস্তা নয়, রেল লাইনের জন্য প্রয়োজনীয় জমি রেল পাচ্ছে না। যেটা আমরা জানলাম কোথা থেকে, সোশ্যাল মিডিয়ায় রেলমন্ত্রীর একটা বক্তব্য থেকে জানলাম যে দীঘা থেকে চন্দনেশ্বর জায়গা পাওয়া গিয়েছে, সেই কাজটা শুরু হবে, সেটা আগে যেটা বিজ্ঞপ্তি হয়েছিল। কিন্তু চন্দনেশ্বর থেকে দীঘা রাজ্য সরকার সহযোগিতা করছে না, সেই জন্য আপাতত আমরা এটা নিয়ে ভাবছি না। আর সেই জন্যই আমার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন ছিল যে এই যে সমস্যাটা যাতে তাড়াতাড়ি সমাধান হয় এবং দীঘা চন্দনেশ্বর লাইনটা যাতে একসঙ্গে কাজ শুরু হয়, সেই আবেদনটা আমি করেছিলাম। এবং এও বলেছিলাম যে দীঘা চন্দনেশ্বরটা শুধু দীঘার জন্য নয়, মানে টোটাল আমাদের খড়গপুর ডিভিশনের জন্য দরকার, কিংবা ডিভিশন বা রাজ্যের জন্য দরকার। মানে পশ্চিমবাংলার এটা উন্নয়ন হবে, ডিভিশনের উন্নয়ন, পশ্চিমবাংলার উন্নয়ন, বা দীঘার সঙ্গে জলেশ্বর, যেটা আমি গত কয়েকদিন আগে শুনলাম ওখানে নাকি এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ আছে কোথায়, ঝড়েশ্বর, সেটার সঙ্গেও কানেক্ট হয়ে আসে লাইনটা, পরবর্তীকালে সেটাকে কানেক্ট করা হয়েছে। তা এই দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, এটা তো রাজ্যের উন্নতি হবে, এটা শুধু খড়গপুর ডিভিশনের নয়। তা ওনার সঙ্গে কথা বললাম, বলে আপনি কি চাইছেন? আমি বললাম যে আমি এই রেল লাইনের জন্য জায়গাটা রেল পাচ্ছে না বলে অভিযোগ করছি, সেইটা নিয়ে কি হয়েছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যাতে তাড়াতাড়ি জায়গাটা রেলকে হস্তান্তর করা হয় যদি কোনো সমস্যা থাকে। এটা আমরা রেলমন্ত্রীর বক্তব্য থেকে শুনেছি, আমাদের কাছে কোনো লিখিত কিছু নেই। তা উনি বলেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি। তা আমি বুঝতে পারলাম না দীঘা জলেশ্বর আর নন্দকুমার বলাইপন্ডার বিষয়টা কেন চৈতন্য পঞ্চায়েতে চলে গেল। আচ্ছা, এটা গেল প্রথম ঘটনা। আবার কিছুদিন পর হলদিয়া পঞ্চায়েত সমিতি থেকে, মানে আমাদের হলদিয়া পঞ্চায়েত সমিতি থেকে আবার আমার কাছে ফোন এসেছে, ওই একই বিষয়। আমি বললাম কি ব্যাপার? বলে আপনি যে একটা কমপ্লেন করেছিলেন সিএম এর সিএম পোর্টালে। আমি বলি কি ব্যাপার বলুন? বলে এই দীঘা জলেশ্বর আর নন্দকুমার বলাইপন্ডা রাস্তা চেয়েছেন। আমি বলি রাস্তা নয়, বিষয়টা গোলমাল হচ্ছে, আপনাদের কাছে কেন আসছে জানি না। আমি এটা সিএম এর কাছে আবেদন করেছিলাম যে দীঘা জলেশ্বরের জন্য প্রয়োজনীয় জমি রেলের হাতে হস্তান্তর করা হোক, যাতে দীঘা জলেশ্বর লাইনটা চন্দনেশ্বরে না থমকে যায়। তা ওখানেও বলে আচ্ছা ঠিক আছে, আমরা যথাস্থানে পাঠিয়ে দিচ্ছি। মানে এই হচ্ছে স্ট্যাটাস। এবং ডিএম এর কাছে আমি চিঠি দিয়েছিলাম, ডিএম এর কাছে বোধহয় 15-20 দিন আগে ওই চিঠিটার বিষয়ে জানতে গিয়েছিলাম, কিন্তু কোনো রিপ্লাই পাইনি। বলছে আমাদের আপনার কোনো রিপ্লাই আসেনি এখন। যাই হোক, এইটা নিয়ে তো চলছে অনেকদিন ধরে, আমরাও করছি, সাগর এরাও করছে এদের তরফ থেকে। তো এটা নিয়ে আগামী দিনে আমাদেরকে সক্রিয়ভাবে কিভাবে এগোনো যাবে সেটা একটা চিন্তা ভাবনা করতে হবে। এটা গেল বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা শুধু আপনাদের জন্য নয়, সারা রাজ্যের এবং আমাদের অ্যাসোসিয়েশনেরও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়ে আমরা অবশ্যই এটা খুব সিরিয়াসলি এটা চিন্তা ভাবনা করছি। আচ্ছা, এর পরবর্তীকালে আমি বক্তব্য রাখতে বলবো আমাদের অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর প্রধান সদস্য মাননীয় উৎসব রায় মহাশয়কে। উপস্থিত সভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। যাক, সরোজবাবুকে ধন্যবাদ, অনেক আমাদের সেই সৃষ্টির সময় থেকেই উনি আছেন এবং উনি অনেক কাজকর্ম করছেন, আপনারা শুনেছেন। উনি খুব কাজের লোক, আর আশা করি ওনার হাত ধরে আরও অনেক কাজ এগিয়ে যাবে। আর তাছাড়া আমাদের অলোকবাবু আছেন, আপনারাও আছেন। কেননা আমি যখন 97 সালে তমলুক স্টেশন আমার পোস্টিং হয় অ্যাজ এ স্টেশন ম্যানেজার, তখন আমি ওইখানে গিয়ে, তখন এই আমাদের ছিলেন যিনি চিফ মিনিস্টার আছেন, হেলথ মিনিস্টার ছিলেন। তারপরে ওনার উদ্যোগে কাজ শুরু হয়। আগে অনেক আগে থেকে সেই, এটা তো গনি খান সাহেবের সময় এই প্রকল্পটা, তখন তমলুক থেকে নন্দকুমার পর্যন্ত মাটি পড়েছিল,
রেল লাইনের কাজ হয়নি কিছু। তারপরে মমতা ব্যানার্জি আসতে উনি কাজটা শুরু করেন। যাই হোক, সেই সময় আমি তমলুকে ছিলাম। যাই হোক, সেই সুবাদে অনেক অভিজ্ঞতা আছে। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে অনেক সেসব অনেক ইতিহাস। তা মেন কথা হচ্ছে যে সরোজবাবু বললেন যে এই জমি অধিগ্রহণ, এই জমি অধিগ্রহণটা নিয়ে এখন আমাদের ওই মানে পশ্চিমবঙ্গে খুব সমস্যা চলছে। বিভিন্ন জায়গায় রেল প্রকল্পগুলো জমি অধিগ্রহণের জন্য আটকে আছে। এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে বিষ্ণুপুর আর ওই যে নসিপুর তারকেশ্বর যে লাইনটা হচ্ছে, সেখানে আটকে আছে একটা ভাবাদিঘি বলে একটা জায়গা। সেই ভাবাদিঘিতে রেল লাইনটা আটকে আছে। সেখানে কিছু লোক রেলের এগেনস্টে করেছে, কেস কাছারি করেছে। তা হাইকোর্ট বলে দিয়েছে যে 250 লোকের জন্য 2.5 লক্ষ লোকের অসুবিধা আমি করতে দেবো না। অতএব কাজ শুরু করার অর্ডার দিয়েছে হাইকোর্ট, এবং আশা করি কাজটা তাড়াতাড়ি শুরু হবে। যাই হোক, এরকম বিভিন্ন জায়গায় এরকম এই জমি অধিগ্রহণ, এই যে আপনারা দেখেছেন এই নন্দীগ্রাম, আমাদের নন্দীগ্রাম থেকে যে তেজপ্রাণ যে লাইনটা, ওখানেও জমি জমার জন্য আটকে আছে এই রেল লাইনটা। এরকম সব জায়গায় রেল তো অনেক টাকা স্যাংশন করছে, কিন্তু কাজ হচ্ছে না এই জমি জমার অধিগ্রহণের সমস্যার জন্য। যা হোক, যে ব্যাপারটা তো অনেক বড় ব্যাপার। আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে যেটুকু করা যায় সেটুকু সরোজবাবু করছেন। আর একটা জিনিস আমি বলবো যে এই দীঘা সেকশানে এখন সিঙ্গেল লাইন, এখানে তো দেখলাম আজকে তো গাড়ি প্রায় 1-1.5 ঘন্টা 1.5 ঘন্টার উপরে লেট। এরকম মনে হয় প্রত্যেক দিনই চলে, এরকম মনে হচ্ছে। আমি অবশ্য এইদিকে কম আসি, কারণ আমাদের হলদিয়া সেকশানে তো প্রত্যেক দিন গাড়ি 1 ঘন্টার উপর লেট চলে। তাও হলদিয়া সেকশানে না হয় মালগাড়ি চলে, সেখানে হতে পারে, কিন্তু এখানে তো মালগাড়ি নেই, তবু এখানে কেন লেট? যাই হোক, আমাদের যারা আছেন, যারা বিভিন্ন পদে আছেন বা যারা কর্মকর্তা আছেন, তাদেরকে বলব যে দেখুন, আমাদের এই যে সমস্ত আধিকারিক কাজ করে রেলে বা স্টেটে, যে তাদের কিন্তু প্রচুর পাওয়ার। তারা কিন্তু যদি ইচ্ছা করে কিন্তু অনেক কাজ করতে পারে। কিন্তু আমি তো একজন আধিকারিক হিসেবে কাজ করেছি, দেখেছি সবার একটা চিন্তা ভাবনা কি, আসি যাই মাইনে পাই, কোনো রকমের আমার টেনিওরটা, আমার সময়টা কাটিয়ে দেবো, কোনো কাজ করবো না, চলে যাবো, এরকম একটা চিন্তা ভাবনা। তার ফলে অনেক কাজ আটকে থাকে। আমাদের এই যে দীঘা সেকশন, এখানে 4টে ক্রসিং স্টেশন আছে। একটা হচ্ছে নন্দকুমার, দেশপ্রাণ, কাঁথি, আর এদিকে রামনগর। আর বেশিরভাগই হচ্ছে হল্ট স্টেশন। ফলে কি হচ্ছে, এখানে একটা গাড়ি যদি আপনার নন্দকুমার ছাড়ে, কাঁথিতে না পৌঁছানো পর্যন্ত, ওই ইয়েতে দেশপ্রাণ ছাড়ে, তাহলে কাঁথিতে না পৌঁছানো পর্যন্ত এদিক দিয়ে কোনো গাড়ি যেতে পারবে না। এই যেটা সিঙ্গেল লাইনের প্রবলেম। তো এই লাইনে আপাতত যে সমস্ত হল্টগুলো আছে, সেই হল্টগুলোকে আপনার ডবল লাইন করতে হবে, মানে হল্টগুলোতে ক্রসিং লাইন করতে হবে। তাহলে কি হবে, আরও এখানে গাড়ি আরও বেশি চলতে পারবে। মানে ওকে বলে রেলের ভাষা বলে সেকশন ক্যাপাসিটি অনেকটা বেড়ে যাবে। এটা কিন্তু রেলমন্ত্রীর পাওয়ার লাগে না, এটা রেল বোর্ড বা জিএমরাই করতে পারে। এর জন্য রেলমন্ত্রী পাওয়ার দরকার হয় না, কিন্তু তারা করবে না। অর্থাৎ আমরা যারা এদিকে আছি, যারা আমাদের ভুক্তভোগী, আমাদেরকে সচেষ্ট হতে হবে, আমাদেরকে সংগঠিত হতে হবে, আমাদেরকে সংগঠিত হয়ে এইসব দাবি দাওয়াগুলো করতে হবে। নাহলে কিন্তু আমরা কিছুই পাবো না। কেননা এই যে আধিকারিকরা, এরা কোনো কাজ করে না। আপনারা বিভিন্ন জায়গায় আপনারা যারা দেখবেন, তারা ওই ঠান্ডা ঘরে বসে তারা খালি সাইন করবে, আর ওই দেখবে যে বাঁদিকে কী করে পকেটে পয়সা ঢোকে সেই চিন্তা ভাবনা করবে। কোনো কাজের চিন্তা ভাবনা খুব কম আধিকারিকের থাকে। তা যেটা আমি যখন বাগনানে ছিলাম পোস্টিং, আমি সেই বাগনান থেকে অনুপ্রেরণা পেয়েছিলাম
এই যে জনগণ যদি না জাগে, যদি জনগণকে যদি না দাবি করে, তাহলে কিন্তু কোনো কিছু আমরা পাবো না। আধিকারিকরা বা সরকার কিছু করবে না, জনগণকে সচেতন করতে হবে। কীরকম দেখুন, বাগনানে একটা, বাগনান দক্ষিণ দিকে সরোজবাবু দেখেছেন, বাগনান দক্ষিণ দিকে একটা কোনো রোড নেই, কোনো রাস্তা নেই, লোক সব লাইনের উপর দিয়ে যাওয়া আসা করে। আর লাইনের উপর দিয়ে যাওয়া আসা মানে কি, সেখানে প্রচুর ট্রেন চলে, মানে প্রচুর লোক কাটা পড়ে, কারো কোনো চিন্তা হবে না। এবার সেখানে একটা ইউনিয়ন ছিল, তাদেরকে আমি বললাম যে এই তোমরা এদিকে আসো, তোমরা এই দাবিগুলো, আমরা তো লেখালেখি করি, আমাদের লেখার কোনো পাত্তা দেয়, হ্যাঁ, বলে তোমারও তো মাথা ব্যথা কিসের, ওখানকার প্যাসেঞ্জাররা কিছু বলে তোমারও তো মাথা ব্যথা কিসের, এরকম তাদের আমাদের মানে উপর মহলে এরকম বক্তব্য। আমি শেষে ওদেরকে ডাকলাম, আমি বললাম আপনারা লিখুন তো, আপনারা এই দাবিগুলো করুন। এই ওরা দাবি করতে আবার তখন আমার কাছে রিপোর্ট চাইছে যে ওরা এই দাবি করছে, আপনি রিপোর্ট দিন, হ্যাঁ, যে কতজন লোক কাটা পড়েছে, কত লোক প্রত্যেক মাসে 2-3টে করে কাটা পড়ছে। আমি একটা স্ট্যাটিস্টিক দিয়ে দিলাম, এত লোক কাটা পড়েছে। তারপরে ওই রাস্তাটা টাকা স্যাংশন হলো, রাস্তাটাও তাই এরকম যে আধিকারিকরা একটা ট্রেনের ব্যাপারে যদি আমরা কি যেমনি একটা প্যাসেঞ্জার বা ওই কেউ বলে এখানে ট্রেন নেই, ট্রেন বাড়াতে হবে, আধিকারিকরা কোনো মতেই কান দেবে। দেখুন এই মানে আসার সময় দেখলাম কাঁথি স্টেশনে একটা রেক দাঁড়িয়ে আছে। ওই রেকটা কিসের জন্যে, যে ট্রেন আরও বেশি চালাবার জন্য রেকটা আনা হয়েছে, কিন্তু এরা চালাচ্ছে। এই জন্যে কী হবে, যে আমাদের প্যাসেঞ্জারের তরফ থেকে, আমাদের জনসাধারণের তরফ থেকে দাবি করতে হবে যে আমাদের কি চাই, তা না হলে ওরা কিছুতেই কোনো কিছু কাজ করবে। যাই হোক, ওই জন্যে আমি ওখান থেকে অনুপ্রেরণা পেয়ে আমি সরোজবাবুকে এখানে যা আমাদের যারা অ্যাসোসিয়েট ছিল তাদেরকে বলেছিলাম যে এখানে একটা কিছু করা দরকার, যদি কিছু আমরা পেতে পারি। যাক, আমরা সরোজবাবুর মুখ থেকে শুনেছেন যে, বা অলোকবাবুর মুখ থেকে শুনেছেন অনেক কিছু কাজকর্ম এখানে হয়েছে। সরোজবাবু অনেকগুলো হাইলাইট করেছিলেন, হাইলাইট করার পরে অনেক কাজ হয়েছে। আমি সোশ্যাল মিডিয়া দেখি, সরোজবাবুর পোস্টিংগুলো দেখি, অনেক কাজ হয়েছে। আশা করি আরও হবে কি আমাদের মানে প্রতিনিয়ত মানে অনবরত লেগে থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। আর দরকার হলে মাঝে মাঝে হুমকিও দিতে হবে যে আমরা বন্ধ করে দেবো, এসব আমাদের দাবি দেওয়ার না পূরণ হলে আমরা বন্ধ করে দেবো, মানে হুমকিও ছাড়তে হবে। যাই হোক, এরকম আমাদের অনেক পলিসি নিয়ে কাজ করতে হবে। কেননা আমি আর একটা গল্প বলি, যে বাগনানে যখন আমি পোস্টিং যাই, ধরুন 2007 সালে যাই, সেই সময় সেখানে প্রচুর, বাগনান তো জানেন যে প্রচুর গণ্ডগোলের লোক যায়, প্রচুর মারপিট, গাড়ি একটু লেট হলেই হয়ে গেল গাড়ি বন্ধ। ওইখানে কি হলো, যে আমি দেখলাম যে কেন গাড়িগুলো, কেন এত গণ্ডগোল হয়, কেন কী ব্যাপার। আমি অনুধাবন করে আমি রেলকে কতগুলো প্রস্তাব দিলাম যে এই কারণে এখানে এত গণ্ডগোল হচ্ছে, এই কারণগুলোকে আমরা সলভ করি। মোটামুটি মানে কারণগুলো সলভ হয়ে গেল। এবং প্যাসেঞ্জারদের যারা অ্যাসোসিয়েশন তাদেরকে বললাম আপনারাও দাবিগুলো করুন, ওরাও দাবি করলো, আমিও লেখালেখি করলাম। ফলে দেখা গেল যে সেখানে মোটামুটি সমস্যার সমাধান হলো। কী হলো, ওখানে মানে 2টো সকালবেলা বাগনান লোকাল দেওয়া হলো। বাগনানের কী হয়, সমস্যা কী হয়, বাগনানে প্রচুর প্যাসেঞ্জার, কিন্তু যে সমস্ত গাড়ি আমরা দীঘা থেকে যাচ্ছে, হলদিয়া থেকে যাচ্ছে, বা খড়গপুর বা মেদিনীপুর, কোনো প্যাসেঞ্জার ট্রেনে মানে কোনো গাড়িতে লোকে সিট পাচ্ছে না। এবার ওদের কতগুলো নমিনেটেড গাড়ি আছে, যেমন 5টা লোকাল, 25টা লোকাল নমিনেটেড গাড়ি আছে। সেই গাড়িগুলো যদি ক্যান্সেল হয় বা যদি রিশিডিউল হয়, এবার ওরা রিশিডিউল করে দিল, বলে না আমাদের গাড়ি নেই, আমরা যেতে দেবো না গাড়ি। তখন ওদেরকে বলা হলো, ওদেরকে বললাম যে আপনার 2টো বাগনান লোকাল ইন্ট্রোডিউস করুন, তাহলে বাগনান লোকাল ইন্ট্রোডিউস করলে এই সমস্যাগুলো সমাধান হবে। যা হোক, মোটামুটি অ্যাসোসিয়েশনের ওদের মদতে এবং আমার লেখালেখিতে অনেক মোটামুটি ওগুলো হয়েছিল, ফলে অনেকটা মানে ঝামেলা কমে গেছিল আর কি। যাই হোক, এই জন্যে আমি সেখান থেকে অনুপ্রেরণা পেলাম যে হ্যাঁ, আমরা শুধু লিখলে হবে না, আমাদের জনসাধারণ যারা প্যাসেঞ্জার তাদেরকে লিখতে হবে, তাদেরকে একত্রিত হতে হবে।
একত্রিত হলে তবে আমাদের কাজ হবে। যাই হোক, আপনাদের এখানে একটা অ্যাসোসিয়েশন হয়েছে, আমাদের অরববাবুরা আছেন বা আপনারা আছেন, আরও আপনার সদস্য সংখ্যা বাড়ান, সদস্য সংখ্যা বাড়িয়ে আরও আপনারা আমাদের প্রচার চালান, আরও দাবি করুন। দাবি করলে আশা করি রেল কর্ণপাত করবে, নাহলে কিন্তু কিছু দাবি না হলে রেল কিছু কর্ণপাত করবে। আর এই যে মেন এটা আপাতত যেটা রেল করতে পারে, এই হল্ট স্টেশনগুলো ক্রসিং লাইন ইমিডিয়েট বানাতে হবে, তাহলে অন্তত কিছু ট্রেন আরও বাড়াতে পারে এখানে, নাহলে আপনার কিন্তু ট্রেন বাড়ানো সম্ভব না, আর এইরকম গতিবেগেই চলবে। এই জন্য এটা একটা আপনারা সরকারকে বলবো, এটা একটা মেন দাবি রাখুন যে সমস্ত স্টেশনে যেগুলো হল্ট স্টেশন আছে কোনো ক্রসিং লাইন বানাতে হবে ইমিডিয়েট, আর স্টেশন ক্যাপাসিটি বাড়াতে হবে। যা আপনাদের সবাইকে ধন্যবাদ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ জানাই উৎসব বাবুকে, ওনার মূল্যবান মতামত দিলেন, অভিজ্ঞ এবং প্রবীণ স্টেশন ম্যানেজার, প্রাক্তন স্টেশন ম্যানেজার, এবং ওনার কিছু মানে রেলের ইন্টেরিয়ার কিছু বক্তব্য উনি বললেন যে কিভাবে আমাদেরকে এগোতে হবে, টিপস দিলেন আমাদেরকে যে আগামী দিনে যদি সফল হতে হয় কিভাবে এগোতে হবে আমাদেরকে। আচ্ছা, আমি এর মধ্যেই আমাদের যারা সদস্য আছে এই দীঘা ইউনিটের একটু প্রত্যেকের পরিচয় পর্বটা সেরে নিতে চাই, কারণ সবাইয়ের সঙ্গে একটু সবাইয়ের পরিচয়টা হওয়াটা দরকার আছে। একটু এক এক করে সবাই একটু উঠে দাঁড়িয়ে একটু নামটা বলুন সবাই। আমিও অনেককে এখন নতুন যারা এসছে চিনি না, একটু বলুন সবাই দাঁড়িয়ে। বাসন বাবু থেকেই শুরু হোক, এবং নিজে কি করেন সেটাও বলবেন। একটু পেপারের সঙ্গে যুক্ত হয়ে সাংবাদিকতা। আমার নাম সৌগত মাইতি, আমি কাঁদিতেই থাকি, আমি পেশায় ব্যবসায়ী। আমি তন্ময় কর, আমি একজন স্টুডেন্ট আপাতত, আর আমি কাঁদিতেই থাকি, মোহন স্টেশন কাছে। আমি অর্ণব বেরা, সিভিল ইঞ্জিনিয়ার বিটেক, বর্তমানে একটা আইটিআই কলেজের ফ্যাকাল্টি। আমার নাম চন্দন বেরা, আমি কাঁদিতেই থাকি, কাঁথিকোটে কাছে। নমস্কার, আমি মানস পাল, আমিও একজন বিটেক ইঞ্জিনিয়ার, আইটি ফার্মে কাজ করি। আমি চিত্তরঞ্জন বন, দীঘায় থাকি, আমি পেশায় ব্যবসায়ী। আমি কল্যাণ আশিস প্রধান, আমি পেশায় শিক্ষক, আর আমার হোম স্টেশন কাছে। ইউনিট সভাপতি। আমি ইউনিট কাছে সাগর কন্যা, দীঘায় বাড়ি, আমার পেশা হচ্ছে আমি কানপুর কাজ করি, এবং আমি হচ্ছে ইউনিটের সেক্রেটারি। ধন্যবাদ সবাইকে, সবাইয়ের পরিচয় আমরা জানলাম, প্রত্যেকেই চিনলেন। আর মধুবাবু আপনার পরিচয়টা দিন। আমি মুকেশলোক সামন্ত, ক্যাশনপুর ইউনিটের সভাপতি, আমি এখন রিটার্ন প্রাইভেট ফ্যাক্টরির কাজ করতাম। ধন্যবাদ। আচ্ছা, এবার আমি সদস্যদের মধ্যে আমি বাসব বাবুকে বলবো আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আচ্ছা, আপনি বলবেন। সৌগত মাইতি কিছু বলবেন। আপনার যদি কিছু পরামর্শ থাকে বা কোনো সমস্যা যেটা সমাধান হচ্ছে না, অবশ্যই সেগুলো বলুন। আগামী দিনে এই আপনাদের মানে সমস্যা এবং বক্তব্য নিয়ে আমরা আগামী দিনে আমাদের কর্মসূচি তৈরি করব। মানে আজকে এখান থেকেই ভবিষ্যতের কর্মসূচি তৈরি হবে। অর্থাৎ প্রত্যেকেই মতামত এবং পরামর্শ অবশ্যই রাখবেন। এইদিকে আসুন। আজকে আমাদের এই যে ইউনিটের যে বাৎসরিক সভা হচ্ছে, এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সদস্য, সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাই। এবারে আমার দৃষ্টিভঙ্গিতে যেটা মনে হয়েছে, আমাদের যে দীঘার যে স্টেশনটা, এই স্টেশনটার সঙ্গে যদি ওই জলেশ্বর চন্দনেশ্বর এইটার সঙ্গে যদি সংযোগ করা যায়, আমাদের যে এই যে দীঘা যে লাইনটা,
এইটার গুরুত্ব অনেকখানি বেড়ে যাবে, বা দীঘা যে পর্যটন কেন্দ্র এটা আরও মানে অনেকের সামনে আরও খুলে যাবে। তো সেইটা আমি আশা করব যে আমরা সবাই মিলে আগামী দিনে যাতে ওই জলেশ্বর চন্দনেশ্বর লাইনটার সঙ্গে আমাদের দীঘা স্টেশনটাকে সংযোগ করা যায় সেইটা। এবং আরেকটা যেটা মনে হয়েছে আমার, যে বর্তমানকালে আমরা যেটা দেখছি যে ওই রেলের যে ট্র্যাকের যে সমস্যা, যার কারণে অনেক জায়গায় অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো সেইটার যে রক্ষণাবেক্ষণ সেটাকেও আমাদের খেয়াল রাখতে হবে যাতে ভবিষ্যতে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা না হয়, সেদিকেও আমাদের নজর রাখতে হবে। এইটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গিতে এইটা মনে হয়েছে। তো আমি সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সৌগত বাবুকে। আচ্ছা, এইখানে একটা বিষয় আমি বলি, দীঘা জলেশ্বর এখন দীঘা ইউনিটের মূল ইস্যু বলা যেতে পারে। এই দীঘা জলেশ্বর নিয়ে এই যে গত 20 ফেব্রুয়ারি ডিআরইউসিসির মিটিং হয়ে গেছে, সবাই জানেন, আমাদের সদস্য ওখানে উপস্থিত ছিলেন। তা সেই মিটিংয়ের এজেন্ডাতে এই বিষয়টাও ছিল। আইটেম নম্বর 9 তাপস কুমার সির, সেখানে রেল একটা বক্তব্য রেখেছে। 9 নম্বর আইটেমের এ, দ্য নিউ লাইন টু বি কনস্ট্রাক্টেড ফ্রম হিজলি টু বারিপদা ভায়া কেশিয়ারি অ্যান্ড খড়িকা মাথানি। আচ্ছা, এটা হচ্ছে ঝাড়গ্রাম থেকে একজন এই দাবিটা জানিয়েছিল, সেটাও আমরা ইনক্লুড করেছি ওই ডিআরসিসি যে এজেন্ডাতে। আচ্ছা, বি পেরাতে লেট দ্য কনস্ট্রাকশন of the much awaited Digha Jaleshwar line begin immediately. This line must be built up to Digha without finishing it at চন্দনেশ্বর। চন্দনেশ্বরে না শেষ করে এটাকে দীঘা পর্যন্ত অবশ্যই যেন বানানো হয়, সেই বিষয়ে করা ছিল, একটা আমাদের প্রস্তাব দেওয়া ছিল। আর তার সঙ্গে ছিল নন্দকুমার বলাইপন্ডা, নিউ লাইন্স proposed for many years but got no result. This line should be constructed immediately. নন্দকুমার বলাইপন্ডা, প্রত্যেক বছর দেখবেন রেলের যে পিঙ্ক বুক বেরোয় তাতে অল্প 1000 টাকা করে স্যাংশন করা হয়। এই প্রজেক্টটা এখনো বেঁচে আছে। আমরা যদি এটা নিয়ে তদবির না করি, আগামী দিনে প্রজেক্টটা মৃতপ্রায় হয়ে যাবে। এটা বরাদ্দ বন্ধ, প্রজেক্ট ওইখানেই শেষ। এটা নিয়ে আর রেল চিন্তা ভাবনা করবে না। আচ্ছা, সিতে আছে, ডিতে আছে দেশপ্রাণ নন্দীগ্রাম কেন্দামারি লাইন ওয়ার্ক শুড বি কমপ্লিটেড ইমিডিয়েটলি। এটা দেশপ্রাণ নন্দীগ্রাম পর্যন্ত কাজ হচ্ছে, এটা কেন্দামারি পর্যন্ত কিন্তু করা আছে, প্রস্তাব আছে, রেল বাজেটে আর প্রস্তাব আছে। তা সেটাও যাতে হয় সেটাও আমাদের বলা ছিল ওটাতে। আর দ্য কাঁথি এগরা লাইন ওয়ার্ক হ্যাজ নট স্টার্টেড, সো উই রিকোয়েস্ট দ্যাট দ্য ওয়ার্ক অফ দিস লাইন শুড বি স্টার্টেড ইমিডিয়েটলি। কাঁথি এগরা এটাও প্রস্তাব আছে ওই বাজেটে। প্রতি বছর পিঙ্ক বুকে এটা নিয়ে এই কয়েকটা লাইনকে একসঙ্গে রেখে 1000 টাকা করে বরাদ্দ করা, প্রজেক্টগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। তারপরে আছে আমরা ঘাটাল পাঁশকুড়া লাইনটা আমরা আমাদের এতেও জুড়েছি, ঘাটাল পাঁশকুড়া। আর তার সঙ্গে লাস্টে আছে গিধনি বুড়ামারা অ্যান্ড গিধনি পুরুলিয়া লাইন শুড বি কনস্ট্রাক্টেড ইমিডিয়েটলি। এই যে টোটাল পয়েন্টের উপরে রিমার্কস দিয়েছে, to construct new rail line is the policy matter of railway board। এই দেখুন এই রিমার্কস এটা দিয়েছে। আচ্ছা, এটা এই ধরনের রিমার্কস দিয়েছে এই ডিআরসিসির এজেন্ডায়। আর আমার কাছে একটা সেপ্টেম্বরে টোটাল যে আমরা ডেপুটেশন দিয়েছিলাম 24 এপ্রিল 2024 এবং তার আগে 18 নভেম্বর 2023 আমরা তমলুক স্টেশন থেকে একটা ডেপুটেশন দিয়েছিলাম। 24 এপ্রিলে আমরা খড়গপুরে দিয়েছি আর তমলুকে দিয়েছি 18 নভেম্বর 2023। এই দুটোর একসঙ্গে রিপ্লাই এসেছিল, তাতেও এই পয়েন্টগুলো ছিল। তাতে যেটা বলেছিল আন্ডার কনসিডার, এটাকে বিবেচনা করা হচ্ছে। কিন্তু এখানে দু জায়গায় দুরকম রিপ্লাই। এখানে কেন এটা বলছি যে এটা এই যে রিপ্লাইগুলো রেল দিচ্ছে আমাদেরকে বারে বারে, দেখবেন আমি খেয়াল করেছি আমার কাছে যত রিপ্লাই আসছে বিভিন্ন সময় বিভিন্ন রকম আসছে। যেমন একটা উদাহরণ আমি দেবো, এই হাওড় স্টেশনের প্ল্যাটফর্ম হাই নিয়ে আমি লিখেছি, আপনারা বোধহয় জানেন, গ্রুপে আছে। এটা নিয়ে আমাকে প্রথমে বলা হয়েছিল ডিসেম্বর 2024-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, কাজ হয়নি। তারপরে আমি আবার লিখেছি, আবার বলেছিল ফেব্রুয়ারি 2024। তারপর আমি যখন আবার লিখলাম যে ফেব্রুয়ারি 24-এর মধ্যে কিভাবে কাজ কমপ্লিট হবে, ওটা আমি জানুয়ারি মাসের দিকে কমপ্লেন করেছিলাম।
তখন আমাকে একটা চিঠি দেওয়া হয়েছে যে অ্যাকচুয়াল ওয়ার্ক স্টার্টেড নট স্টার্টেড, অ্যাকচুয়াল ওয়ার্ক নট স্টার্টেড। এই যে অ্যাকচুয়াল ওয়ার্কটা কি আমি বুঝতে পারিনি। অ্যাকচুয়াল ওয়ার্কটা কি, ওয়ার্ক তার অ্যাকচুয়াল ওয়ার্কটা কি আমাকে লিখিত হয়ে দিয়েছে। আর এই কাজটা কমপ্লিট হবে জুন 2025। এই 3 বার দেখুন 3 রকম রিপ্লাই। এইটা বলার মানে হচ্ছে এটা, এই যে স্যার বললেন একটু আগে, স্যার বলে গেলেন যে রেলের অফিসাররা তাদের পিরিয়ডটা কোনো রকম কাটিয়ে দেবে। আপনার কথা যতক্ষণ না আমরা জোরালোভাবে দাবি করছি ততক্ষণ ওরা নড়াচড়া করবেন। তো এই বিষয়টা হচ্ছে ঠিক এই দীঘা জলেশ্বরের বিষয়টাও আছে, এটা তো রাজ্য সরকারের ম্যাটার। এটা আমরা অলরেডি এখানকার যে মন্ত্রী আছেন ইনভলভ, তার দৃষ্টি আকর্ষণও করা হয়েছে। এটা সাগর আর চিত্তবাবু গিয়ে দেখা করেছে এবং ওনার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এবং উনি যেটা বলেছিলেন, উনি কি চিঠি পাঠিয়েছিলেন ডিআরএমকে, কিন্তু আমি বলেছিলাম সেই যে ডিআরএম এর কাছে উনি যে পাঠিয়েছিলেন নিশ্চয়ই কোনো তো একটা রিপ্লাই এসছে ডিআরএম এর কাছে। সেই রিপ্লাই কপিটা আমরা রেলমন্ত্রীর কাছে, একজন বিধায়ক যদি রেলমন্ত্রীকে লেখে, রেলমন্ত্রী অবশ্যই তার একটা রিপ্লাই দেবে, প্রাপ্তি স্বীকারও করবে এবং রিপ্লাইও দেবে, যেটা সৌমেন্দুবাবুর চিঠির ক্ষেত্রে হয়েছে। আর সৌমেন্দুবাবুকে তো আমরা এই বিষয়টা নিয়ে দৃষ্টি আকর্ষণ করাবো। উনি তো চিঠি লিখেছেন, সবাই দেখেছেন, একটা গ্রুপে আমরা প্রকাশ করেছি। তা সৌমেন্দুবাবুর কাছে রিপ্লাইটা কি এসছে সেটা জানা যায় না। ওনার চিঠি প্রাপ্তি স্বীকারটা আমরা দেখেছি, রিপ্লাইটা কি এসছে সেটা জানি না। হ্যাঁ, এটা তো ঠিক আছে, কিন্তু অখিল গিরি রামনগরের বিধায়ক, ওনার কাছে যে রিপ্লাইটা সেইটা আমি চাইছি। ওনার রিপ্লাই আসেনি, বা এসেছে হয়তো আমাদের কাছে আসেনি, ওনার কাছে হয়তো এসেছে আমাদের কাছে আসেনি, এরকম হতে পারে। সেই জন্য আমি বলছি ওনার কাছে গিয়ে এসেছে কিনা এটা খোঁজ নেওয়া, এবং ওনার রিপ্লাই এবং সৌমেন্দুবাবুর রিপ্লাই দুটাকে একসঙ্গে করে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো। কারণ এমপি এমএলএ যেখানে ইনভলভ হয়েছেন, মানে বিষয়টার গুরুত্ব আরও বেড়েছে এবং সেখানে রেলমন্ত্রীরও একটা নজরে আছে বিষয়টা। এবং আমরা চিফ মিনিস্টারকে তো আমরা লিখেইছি, সেটা তো বললাম, আর ডিএমকেও লেখা আছে। প্রয়োজনে আবার ডিএম এর সঙ্গে গিয়ে এটা নিয়ে হয়তো একটা সময় নিয়ে দেখা করা যেতে পারে, কথা বলা যেতে পারে যে ওনাদের বক্তব্যটা কি। যেটা রেল অভিযোগ করছে রাজ্য সরকার দেয়নি, আর আমরা যেটা শুনেছি রাজ্য সরকার বলছে রেল আমাদের কাছে কোনো আবেদন প্রস্তাব দেয়নি, যেটা বোধহয় অখিলবাবু বলেছিল কি এই বিষয়টা? অখিলবাবু বলেছিল। আর রাজ্য সরকারের একজন মন্ত্রী, রামনগরের বিধায়ক, ওনার এরিয়ায় পড়ে তো দীঘা জলেশ্বরটা, ওনার এরিয়ায় পড়ে, উনি বলেছেন যে রেল আমাদের কাছে কোনো রকম আবেদন করেনি। তার মানে দু তরফ থেকে দুরকম উত্তর। আমরা কি করব? আমরা মাঝখানে আছি। তাহলে আমাদেরকে প্রকৃত সত্যটা দেখতে হবে, তার জন্য দরকার ডকুমেন্ট। আর রেল যে আবেদন করেছে সেটা তো রেলমন্ত্রী নিজেই বলেছে, রেলমন্ত্রীর বক্তব্যে আমরা দেখেছি। আর চন্দনেশ্বর পর্যন্ত যেটা স্যাংশন হয়েছে সেটাও প্রকাশিত, তার বিজ্ঞপ্তি প্রকাশিত, সমস্ত কিছু প্রকাশিত। এবার বিষয়টা হচ্ছে রেল ঠিক বলছে না রাজ্য ঠিক বলছে। এই বিষয়টা যদি আমাদের কাছে পরিষ্কার না হয় তাহলে তখন আমরা কিছুই বুঝি না, আমরা আন্দোলন করে নামতে হবে। এটা এটা গেছে দুজন সরকারি ব্যক্তির বক্তব্য, একজন মন্ত্রী, একজন সরকারি অফিসার। তার মানে আমরা কিন্তু দ্বন্দ্বে পড়ে গেছি যে কে সত্য বলছে। তাহলে সেইটাকে আমাদেরকে জাস্টিফাই করতে হবে যে কে ঠিক বলছে। যাই হোক, এই বিষয় নয়, পরবর্তীকালে তন্ময় কিছু বলবে? তন্ময় কর কাঁথি স্টেশনের অনেক কিছু বলবে। শুরুতে উপস্থিত সকলকে আমার প্রণাম জানাই। এবং আমি গত নভেম্বর মাসে এই অ্যাসোসিয়েশনে যোগদান করেছি। একটা কল্যাণবাবুর একটা গ্রুপ আছে ফেসবুকে, সেই সূত্রে ওইটার মাধ্যমে আমি যোগদান করেছি। এবং যোগদানের পরে মোটামুটি যতটা সম্ভব সচেষ্ট থেকে কাজ করার চেষ্টা করেছি। আসলে আমাদের এই যে তমলুক দীঘা এই যে সেকশন এতটাই খারাপ পরিস্থিতিতে রয়েছে,
আমি কাঁথি স্টেশন ব্যবহার করি। কাঁথি স্টেশন ডেভেলপমেন্ট মোটামুটি ছোটোবেলা থেকে যাতায়াত করছি ট্রেনে। 2011-12 অবধি মোটামুটি ডেভেলপমেন্ট ভালোই হয়েছে অন্যান্য স্টেশনের তুলনায়, যেহেতু এটা একটা ব্লক স্টেশন, সব ট্রেন মোটামুটি দাঁড়ায়, খুব দ্রুত ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু বাকি যতগুলো হল স্টেশন রয়েছে খুব খারাপ অবস্থায় রয়েছে এবং ক্রমাগত খারাপ হতে থেকেছে। জল থাকে না, লাইট থাকে না, অ্যাপ্রোচ রোড নেই, বাথরুম, বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত স্টেশনগুলো। এগুলো এতদিন ছিল। এই কোভিডের পর থেকে যে নতুন সমস্যা দেখা দিয়েছে, ট্রেন লেট মানে এতটাই লেট কল্পনা করা যায় না। 3 ঘন্টা হাওড়া থেকে তাম্রলিপ্ত কান্ডারি আসতে মোটামুটি 3.5 ঘন্টা 3 ঘন্টা কাঁথি সময় লাগে। 3.5 ঘন্টার জার্নিতে ট্রেন 6 ঘন্টার বেশি লেট থাকছে একদিন। আর একটা রিশিডিউলের, সাগরবাবু বলছিলেন রিশিডিউল নাকি সোমবার আর বৃহস্পতিবার এই 2 দিন করা হয়। এই 2 দিন তো হচ্ছে, কিন্তু এই 2 দিন ট্রেন লেট এতটাই হয়ে যাচ্ছে তার পরের দিনও আবার রিশিডিউল করতে হচ্ছে। মানে আমি খড়দায় থাকতাম, মানে কোন দিন ওখানে খড়দা থেকে হাওড়া আসতে হলে আমাকে খড়দায় 4:30 ট্রেন ধরতে হতো। মানে ওই 4:30 ট্রেন ধরে এখানে এসে দেখি ট্রেন 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে ছাড়বে, তাও অনেক দেরি করে ছাড়বে। এইরকম বিভিন্ন রকমের সমস্যা। আর লোকালগুলো মোটামুটি ঠিক টাইমে চলছে, কিন্তু এই মানে যেগুলো সাঁতরাগাছি থেকে আসছে একটু দূর থেকে, সেগুলো সমস্যা, ওগুলো লেট হয়ে যায়, মাঝে মাঝেই লেট হয়ে যায়। আর আরেকটা সমস্যা যেটা এই হল স্টেশন, এটা আগেও বহুবার আলোচনা হয়েছে। হল স্টেশন মানে আমাদের এখানে তো দীঘার পরে রামনগর, কাঁথি, তারপরে বাজপুর দেশপ্রাণ স্টেশন হল, তারপরে নন্দকুমার আছে। কিন্তু লেট থাকার কারণে ট্রেনগুলো আর এক্সপ্রেস ট্রেনকে, সুপারফাস্টকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এই কারণে লোকালকে দাঁড় করিয়ে রেখে এক্সপ্রেসকে পাস করানো হয়। এই সমস্যাগুলো মোটামুটি রয়েছে, চলছে। আর একটা সমস্যা যেটা আমি বলবো আমাদের সবাইকে, যে আমরা তো সাংসদবাবুর কাছে যাচ্ছি, সাংসদবাবুর যে চিঠিগুলো আমরা তো দিচ্ছি, মোটামুটি যতগুলো পয়েন্ট আমরা মোটামুটি গ্যাদার করে নিয়ে, কিন্তু উনি যে লিখে পাঠাচ্ছেন অনেক পয়েন্ট হয় বাদ দিচ্ছেন। আবার কিছু পয়েন্ট, যেমন একটা দাবি ছিল দীঘা থেকে মেদিনীপুর যাওয়ার একটা ট্রেন, মেদিনীপুরকে উনি মধুপুর লিখেছেন। এই রকম বিভিন্ন রকমের লেখা উনি যে বিয়েকে দিয়ে লেখান, ওই লেখাগুলো অনেক মানে আমাদের সঙ্গে মিলছে না আমরা যে ধরনের দাবি করছি। এই সমস্যার সমাধান হবে কী করে জানি না। আর উনি অ্যাপ্রুভ করে দিচ্ছেন, আর ওখান থেকেও রিপ্লাই চলে আসছে। মানে এটা কী ধরনের সমস্যা আমি বলতে পারবো না। এরকম সমস্যা আছে, সমাধানেরও চেষ্টা হবে ধীরে ধীরে, দেখা যাক। আপাতত মেম্বার একটু বাড়ুক, জনসচেতনতা একটু বাড়ুক, তারপরে দেখা যাবে। ঠিক আছে, ধন্যবাদ।